দূর এক গভীর জঙ্গলে নদীর উপর দিয়ে একটা ভেলা ভেসে যেতে দেখা যায়। ভেলাটি ভাসতে ভাসতে নদীর ওপারে পাথরের ঘাটে এসে আটকে যায়। পাথরটির উপরে সেই মুহূর্তে ধ্যান করছিলেন প্রকৃতি দেবী। প্রকৃতি দেবীর ধ্যান ভাঙতেই ভেলাটি তার চোখে পড়ে। কি এ ভেলা কোথা থেকে এলো? এ ভেলার ওপর একটি ছোট্ট টুনি পাখি এরকম ভাবে শুয়ে আছে কেন? তারপর প্রকৃতি দেবী কৌতূহল হয়ে ভেলা থেকে টুনি পাখিকে তুলে নিয়ে বলেন, ও মা, এমন ছোট্ট টুনি পাখির এভাবে অকালে মৃত্যু হলো কি করে? আমি একে নতুন করে জীবন দান করব। এরপর প্রকৃতি দেবী টুনি পাখির মৃতদেহটি জাদু ঝর্ণার কাছে নিয়ে যেতেই টুনি পাখিটি প্রাণ ফিরে পায়। তুমি কে আর আমি কোথায়? আমি প্রকৃতি দেবী। তোমাকে এইভাবে মৃত অবস্থায় ভেলায় ভেসে আসতে দেখে আমি তোমার প্রাণ ফিরিয়েছি। কিন্তু তুমি কে আর এভাবে তোমাকে ভেলায় কে ভাসিয়ে দিয়েছে? আমি টুনিয়া। তুমি জানো আমার সৎমা কাক আমার সাথে কি করেছে? তবে বলি শোনো। হে নাগরাজ, আপনি এমন জাদু করুন যে আমার সতিনীর মেয়ে আমার কাছ থেকে চিরকালের মতো বিদায় হয়ে যায়। ওই টুনিয়াকে আমি একদম সহ্য করতে পারি না। তোর মনস্কামনা আমি পূরণ করব, কিন্তু এর বদলে আমি কি পাবো? আর তুই এমন কাজ কেন করতে চাইছিস? টুনিয়া বেঁচে থাকলে আমার স্বামীর সম্পদ দুই ভাগে ভাগ হবে, কিন্তু আমি চাই যে সেই সম্পত্তি আমার ছেলে একাই মালিক হোক। আর এই জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। ঠিক আছে, আমি এমন ব্যবস্থা করছি যাতে কেউ টের না পায়, আর তোর সতিনীর মেয়েও টের পাবে না। আমি আমার চেলা কালকে উঠে দিয়ে পাঠাচ্ছি তোর সতিনীর মেয়েকে দর্শন করতে। সেদিন দুপুরবেলা যখন টুনিয়া তার বাড়ির সামনে খেলা করছিল, ওদিকে তখন নাগরাজ কালকে উঠে বলে, কালকে উঠে ওই দেখ ওখানে টুনিয়া খেলা করছে, ওকে তুই দর্শন করবি আর তোর সব বিষ ঢেলে দিয়ে ওকে মেরে ফেলবি। বুঝতে পেলি কালকে উঠে? যথা আজ্ঞা প্রভু। এরপর কালকে উঠে পিছন থেকে গিয়ে টুনিয়াকে দর্শন করে, আর সাথে সাথেই ও বাবা, সাপ 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 সাপ। আর কালকে উঠে সাথে সাথে সেখান থেকে চলে যায়। টুনিয়ার চিৎকার শুনে টুনিয়ার বাবা টন্না, কি হয়েছে মা টুনিয়া, তুই এভাবে ছটপট করছিস কেন? তারপর টুনিয়া ছটপট করতে করতে ধীর হয়ে যায়। তখন তার সৎমা কাক এসে দাঁড়ায়। ওকো, এ কি হলো? টুনিয়াকে যে কালকে উঠে সাপ কামড়ালো, ও যে এখন আর বেঁচে নেই। না না, এটা হতে পারে না, আমাদের টুনিয়াকে বাঁচাতেই হবে। শুনেছি গভীর জঙ্গলে এক নাগরাজ থাকে, তাকে নিয়ে গিয়ে আমি ওর কাছে প্রাণ ভিক্ষা চাইবো। হ্যাঁ, আমি চিনি ওনাকে। নাগরাজ খুবই ভালো। ওখানে গেলে আমাদের টুনিয়াকে ভালো করে দিতে পারে। চলো আমরা সেখানেই যাই। এরপর টুনিয়া মৃতদেহকে নিয়ে জঙ্গলের পথ ধরে নাগরাজের কাছে গিয়ে পৌঁছয়। নাগরাজ তখন গুহার বাইরে বিচরণ করছিল। প্রভু নাগরাজ, আমাদের টুনিয়াকে আপনি একমাত্র বাঁচাতে পারেন। বাঁচান প্রভু, আমাদের বাঁচান। হে বাবু, আমাদের টুনিয়াকে যে কালকে উঠে দর্শন করেছে, ওকে বাঁচান প্রভু, ওকে বাঁচান। ওকে তো খুব বিষাক্ত সাপ কামড়িয়েছে, আর সে বিষেও তো সে মারা গিয়েছে। আমার তো আর কোনো কিছু করার নেই। তবে একটা কাজ করতে পারো,
ওকে ভেলায় করে নদীর জলে ভাসিয়ে দিতে পারো, আর সৃষ্টিকর্তার কৃপায় সে প্রাণ ফিরে পেলেও পেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, আমাদের টুনিয়াকে বাঁচাতেই হবে। আমি গিয়ে ভেলা বানাচ্ছি, তুমি নদীর পাড়ে টুনিয়াকে নিয়ে এসো। এই কথা বলে টুনিয়ার বাবা সেখান থেকে চলে যায় ভেলা বানাতে। তখন টুনিয়ার সৎমা নাগরাজকে বলে, টুনিয়ার বাবা ভেবেছিল এখানে আনলে বিষ মুক্ত হয়ে যাবে, কিন্তু সে তো জানে না তাকে মারার পিছনে ষড়যন্ত্র আমি আপনার সাহায্যে নিয়েছি। আমি এখন খুব খুশি হয়েছি, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? সময় হলে আমি ঠিক চেয়ে নিব। তারপর টুনিয়ার সৎমা খুব খুশি হয়ে তাকে নদীর পাড়ে নিয়ে যায়, আর টুনিয়ার বাবা তাকে নিজের হাতে নিজের ভেলায় শুইয়ে দেয়। তারপর, টুনিয়া, আমি নিজের হাতে তোমাকে ভেলায় শুয়ে দিলাম। হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও। এইভাবে ভেলায় ভাসতে ভাসতে আমি এখানে এসে পৌঁছেছি। তোমার সাথে খুবই অন্যায় হচ্ছে, এই কাজের শাস্তি ওদেরকে পেতেই হবে, আর তুমি তোমার বাবার কাছে আবার ফিরে যাবে। এদিকে নাগরাজ টুনিয়ার সৎমা কাকের কাছে এসে বলে, কাক, বাড়িতে আছো নাকি? বাইরে আসো একবার। কাক ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে নাগরাজ, আদেশ করুন। এখন আমার কাজের পারিশ্রমিক নেওয়ার সময় হয়ে এসেছে, তাই এই পানীয়টি তোমরা তিনজনে একটু একটু করে খেয়ে নাও। আপনার পারিশ্রমিক সঙ্গে এই পানীয় জলটির কি সম্পর্ক সেটা তো বুঝলাম না নাগরাজ। যা বলছি শোন, না হলে আমি তোদের তিনজনকে গিলে গিলে খাবো। এই কথা শুনে কাকটি ভয় পেয়ে নাগরাজের কাছ থেকে পাত্রটি হাতে নিয়ে প্রথমে সে ছেলেকে খাওয়ায়, তারপর সে নিজে খায়। এরপর পাত্রটি স্বামী টোনার দিকে এগিয়ে দেয়। এইসব কি হচ্ছে? কেন খাবো এই পানি? তুই এটা খাবি না আমার ছবল খাবি? ঠিক সেই মুহূর্তে সেখানে টুনিয়া আর প্রকৃতি দেবী উপস্থিত হয়। না বাবা, তুমি ওই পানীয় জলটা খেও না, আমার মৃত্যুর জন্য আমার সৎমা ও নাগরাজ দায়ী। এদিকে তখন নাগরাজের পাত্রটি পান করা মাত্রই কাকটি আর তার ছেলে সাপে রূপান্তরিত হয়। আর এই সমস্ত কিছু দেখা মাত্রই প্রকৃতি দেবী বলেন, কাক তো তার উচিত শিক্ষা পেয়েছে, কিন্তু নাগরাজ তোমার শাস্তি তো এখনো বাকি রয়েছে, সেটা দেব আমি। এই কথা শুনে নাগরাজ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে তাকে পাথরে রূপান্তরিত করে দেয়। টুনিয়া, আজ থেকে তুমি নিশ্চিন্তে তোমার এই বাড়িতে তোমার বাবার সঙ্গে থাকবে, আর আমি নাগরাজকে তার গুহায় পাথর বানিয়ে চিরকালের মতো বন্দি করে রাখবো। এরপর প্রকৃতি দেবী পাথর মূর্তি নাগরাজকে তার গুহায় বন্দি করে দেয়। আবারও সে নিজের রাজ্যে ঝর্ণার কাছে ফিরে যান। এরকম ভাবে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার মেজ ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। মণিমালা, মণিমালা, কোথায় গেল আমার মণিমালা? কি হলো আমার মণিমালার? মণিমালা, মণিমালা। রাহুল কুমারের ডাকাডাকি দেখে সেখানে টুনি পাখি আছে। তুমি এসেছো রাহুল কুমার, আমি তোমার অপেক্ষায় ছিলাম, এতক্ষণ কোথায় ছিলে তুমি? নদীর এই স্থান নিরাপদ ভেবে আমি মণিমালাকে এখানে রেখেই সমুদ্রের তলদেশে পরিস্থিতি বুঝতে গিয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখি নেই মণিমালা। রাহুল কুমার, তবে তোমার সব কথা খুলে বলি, মন দিয়ে শোনো। এরপর টুনি পাখি রাহুল কুমারকে মেজ ডাইনির কথা ও নদীতে বান ঘটনার কথা খুলে বলে। আর ওদিকে তখন
শোনো বাচ্চারা, তোমরা একদম ভয় পেও না। ডাইনিকে শাস্তি দেওয়ার উপায় আমরা ঠিক খুঁজে বার করব। কিন্তু আমরা কিছু করার আগেই যদি ডাইনি আমাদের খেয়ে নেয়? আরে ডাইনি আমাদের ছোট বলে পুকুরে জলে ছেড়ে দিয়েছিল, কিন্তু জলপরি তো বড়, তাহলে? এইসব কথা আলোচনা হতে হতে সেখানে রাহুল কুমার এসে পৌঁছায়। মণিমালা, মণিমালা, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রাহুল কুমার, তুমি এসেছো? দেখো না মেজো ডাইনি আমাকে এই পুকুরে। ও তুমি এখানে এই পুকুরে? টুনি পাখির কাছে আমি সব কথা শুনেছি। এই নাও, জাদু মুক্তের সাহায্যে মানব রূপে এই পুকুর থেকে উঠে আসো। শুধু আমি নয় রাহুল কুমার, এই পুকুরে অনেক মানব সন্তানও রয়েছে যাদেরকে ডাইনি ওই। এরপর মণিমালা রাহুল কুমারকে ওই পুকুরের বন্দি বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। আর এইসব কথা শুনে রাহুল কুমার বলে, ঠিক আছে, তাহলে আমি এখন থেকে এই পুকুরেই থাকবো। ওই মেজো ডাইনিকে আমাকে দেখতেই হবে। তারপর রাহুল কুমার মানব রূপ ছেড়ে মৎস্য কুমারের রূপ ধরে পুকুরের জলে চলে আসে। ওদিকে তখন গ্রামে আজ 2 দিন হয়ে গেল, আমাদের বাচ্চাদের কোনো খবর পাওয়া গেল না। হ্যাঁ তাই তো, ওরা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো বুঝতে পারছি না। এত দুশ্চিন্তা করো না, অনুসন্ধান তো চলছে, ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে। আর এইভাবে বৃদ্ধ কাকা তাদের সান্ত্বনা দিতে থাকে। আর ওদিকে তখন ভোলা চোর সেদিন জঙ্গলের পুকুর থেকে মাছ চুরি করে যা পয়সা পেয়েছিলাম তা শেষ হতে চললো। এখন তো কিছু একটা করতেই হবে। আজ রাতের দিকে একটা শুভ মুহূর্ত দেখেই এইভাবে ভোলা চোর বসে বসে আবার চুরি করার পরিকল্পনা ভাবে। সেদিনের রাতের বেলায় মাঠ হেঁটে হেঁটে গিরি শাকচুন্নির সাথে দেখা করতে গিয়ে 2 দিন পেরিয়ে গেল। উঠতে পারলে কতই না ভালো হতো। আর এদিকে আমার পুকুরের মাছগুলি কি খবর কে জানি। আর ডাইনির গলা শুনতে পেয়ে পুকুরের জলে সব মাছেরা, জলপরি, জলকুমার সবাই একদম চুপ। সে কি বলছে, সে কি করছে, সে কি করতে চলেছে, আমাকে আগে বুঝতে দাও। গেরি শাকচুন্নির বাড়িতে বেড়াতে যাওয়াটা ফালতু হলো। বেটে কেটে শুধু তাল খেয়ে ছেড়ে দিল। কোথাও মাছ ভাজা, ছাগল, মুরগি খাওয়াবে তা নয়, শুধু শুধু হেঁটে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। এরপর মেজো ডাইনি আপন মনে কথা বলতে বলতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারপর হঠাৎ এই যা, পুকুরটা তো একবার দেখা হলো না, তো যাই একবার জালটা দিয়ে ফেলে দেখি। ডাইনি যখন পুকুরের জলে আসবে বলে জাল নিতে ব্যস্ত, এদিকে তখন মণিমালা, বাচ্চারা সকলে তোমরা শোনো, আমি পুকুরের জল থেকে উঠে পাশেই লুকিয়ে থাকছি। কিন্তু আমরা জাদু মুক্তের সাহায্যে এদের বাঁচাতে পারবো না। এদের বাঁচাতে তো ডাইনির জাদুর সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, ডাইনিকে জব্দ করতে হলে ওর কোনো দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে। তোমরা নানান ভাবে ওকে কথার ছলে ব্যস্ত রেখো, দেখি আমি কি করতে পারি। এই বলে রাহুল কুমার মানুষের রূপ ধরে পুকুর থেকে উঠে আসে আর গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর ডাইনি পুকুরে আসতেই, একে ডাইনি, আমাদের ধরতে তুমি মস্ত বড় জাল এনেছো। তুমি তো পুকুরে নেমে আমাদের ধরতে পারো। দূর বোকা, জলে নামলে তো আমার কোনো জাদুই কাজ করে না। আর জলে নামলে তো আমি ভালোভাবে সাঁতার কাটতেও জানি না। তাই আমি এই জাল ফেলে তোদেরকে ধরবো, বুঝলি? এরকম ভাবে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার এসে মেজো ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। ডাইনি জলে পড়ে নিজেই বাঁচাও বাঁচাও চেঁচাচ্ছে।
এবার বল ডাইনি, কোন জাদুতে বাচ্চাগুলিকে মাছ থেকে মানুষ রূপে ফেরানো যাবে? ওরে বাবা, এটা আবার কে? তুই আমাকে জলে ধাক্কা মেরেছিস তাই না? শিগগিরই আমাকে জল থেকে তোল। তারপর মণিমালাও নিজের রূপ বদলে মানুষের রূপ ধরে রাহুল কুমারের পাশে এসে দাঁড়ায়। এ হলো রাহুল কুমার, আমাকে বাঁচাতে এখানে এসেছে। এবার তুমি বাচ্চাদের বাঁচানোর জাদু মন্ত্র বলো, না হলে তুমি এখানে চিরকাল পুকুরের জলে বন্দি থাকবে। ওরে বাবা, না না না, বলছি, কিন্তু আমাকেও পুকুরের জল থেকে তুলবি আগে, কথা দে আগে। হ্যাঁ হ্যাঁ তুলবো, কথা দিচ্ছি, কিন্তু বাচ্চাদের বাঁচানোর আগে উপায় বল। তখন মেজ ডাইনি তাদেরকে যেমনটি করতে বলে রাহুল কুমার তার কথা মতো তার ঘরে গিয়ে দেখে একটি বোতলে লাল জাদু তরল রয়েছে। আর সেই তরল নিয়ে এসে পুকুরের জলে ঢেলে দিতেই বাচ্চাগুলি মানব রূপ ফিরে পায়। কিন্তু ডাইনি, এবার আমাকে জল থেকে তোল, আমি তোকে বাচ্চাদের বাঁচানোর উপায় বলে দিলাম। আর এদিকে এই মুহূর্তে কেউ আসছে এমন আওয়াজ পেয়ে তারা সকলে লুকিয়ে পড়ে। আর ডাইনি তখন জলে ডুব দিয়ে দেয়। আর এদিকে তখন ওহো, আজও পরিবেশ দেখছি একেবারে পরিষ্কার, জল বৃষ্টি কিছুই নেই, জনমানুষের দেখাও নেই, শুধু জালটা ফেলবো আর মাছ ধরে কেটে পড়বো। এরপর ভোলা পুকুরের কাছে এসে জালটিকে ঝপাং করে পুকুরের জলে ফেলে তার জালে ডাইনি আটকা পড়ে। তারপর ওই বাবা, জলটা তো অনেক ভারী, মনে হয় অনেক মাছ পড়েছে। ও এরপর ভোলা জেলে জাল পাড়ে টেনে তুলতেই বেটা বদমাস চোর, খুব না আমার পুকুরে মাছ চুরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। হতচ্ছাড়া, তোর জন্য এইসব গন্ডগোল হচ্ছে আমার। ওরে বাবা রে, এই যে ডাইনি। আর তোর জন্য আমি পুকুরের জলে ডুবে যাচ্ছিলাম, আর তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে ডাইনি জাদু করে ভোলা চোরকে বিড়াল বানিয়ে দেয়। এরপর সকলে আড়াল থেকে বেরিয়ে আসে। ডাইনি, এবার তোমার মাছ চোর বিড়ালকে সামলিয়ে রেখো, আমরা এবার চললাম। এই কথা বলে মণিমালা জলপরি আর রাহুল কুমার সব বাচ্চাদের জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ধারে কাছে এসে দাঁড়ায়। দাঁড়াও মণিমালা, আমাদের আরো একটা কাজ বাকি আছে। তারপর রাহুল কুমার বাচ্চাগুলির ওপর জাদু করে তার কথা ও মণিমালা জলপরির কথা ভুলিয়ে দেয়। তারপর সেখান থেকে তারা চলে যায় আর বাচ্চাগুলিও গ্রামে ফিরে যে যার বাড়ি চলে যায়। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।